প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চোখের রেটিনার সাধারণ সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এস.বি. রাসেল 1982 সালের সেপ্টেম্বরে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের রেটিনা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। চোখের রেটিনার কি কি সাধারণ সমস্যা থাকতে পারে সেটি নিয়ে প্রশ্ন করার আগে আমি একটু শুরুতে জানতে চাইব যে আসলে রেটিনাটা কি এবং এর কাজ কি। চোখ আসলে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই রেটিনা চোখটা একটা আইবলের মতো, বল টাইপের। এটা বলের মধ্যে কয়েকটা পার্ট থাকে, কয়েকটা লেয়ারে থাকে, 3টা লেয়ার থাকে। বাইরে থেকে ভিতর দিকে রেটিনা সবচেয়ে ভিতরের লেয়ার। এবং এটা আমরা তুলনা করতে পারি আয়নার মতো। যে আয়নাতে মানুষের মুখ দেখা যায়, তো এরকম রেটিনাতে ছবি তৈরি হয়, সেই ছবি মানুষ দেখতে পারে। তো এটা খুব পাতলা এবং সংবেদনশীল। এটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এটা দৃষ্টিতে অনেক তার এটা বিভ্রান্তি তৈরি করে, ঠিকমতো সে দেখতে পায় না। কি কি তাহলে রোগ এর মধ্যে থাকতে পারে বা কোন কোন ধরনের সমস্যা রেটিনাতে হতে পারে? এটা দুইভাবে আমরা ভাগ করতে পারি। একটা হলো তার কনজেনিটাল ডিজিজ থাকতে পারে জন্মগতভাবে, আর কিছু অ্যাকোয়ার্ড যেগুলো মানুষের জন্মের পরে বিভিন্ন কারণে শরীরে বিভিন্ন অসুখের সাথে সম্পর্কিত, সেখান থেকে এটা ট্রান্সমিট হতে পারে চোখে। তো জন্মগত রোগের মধ্যে রেটিনাইটিস পিগমেন্টোসা, যে রাতকানা বলে থাকি আমরা, এরকম তো চোখে রেটিনা কিছু অ্যাবনর্মালিটি থাকে তৈরি হইতে। আর কিছু ডিজিজ আছে যেগুলো পরবর্তী তৈরি হয়, যেগুলো মানুষের শরীরের সাথে, যেমন ডায়াবেটিস থেকে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস থেকে কমপ্লিকেশন হিসেবে চোখে রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিস রেটিনোপ্যাথি। এবং হাইপারটেনশন থাকলে তার হাইপারটেনশন রেটিনোপ্যাথি হতে পারে। এরকম যদি চোখের ভিতরে তার ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে, রেটিনার যে ভেইন আছে, রক্তনালী, এগুলো বন্ধ হয়ে যেতে পারে, সেখান থেকে বন্ধ হয়ে অকুলেশন হয়ে এগুলো রক্তক্ষরণ হতে পারে। আবার রেটিনা ডিটাচমেন্ট হতে পারে, যেমন এই রেটিনা তো একটা চোখের অন্যান্য লেয়ারের সাথে লাগানো থাকে, কোনো কারণে এটা খুলে যেতে পারে, সেক্ষেত্রে পার্মানেন্ট দৃষ্টিতে নষ্ট হতে পারে, এটাকে আমরা রেটিনাল ডিটাচমেন্ট বলে থাকি। আবার হতে পারে এই কোনো কারণে যদি বেশি বাচ্চা মায়োপিক, যারা অনেক বেশি মাইনাস পাওয়ার চশমা পরে, দূরে দেখতে তাদের সমস্যা হয়, এদের ক্ষেত্রেও বিভিন্ন কারণে পাওয়ার যদি অনেক বেশি বেড়ে যায়, অনেক সময় বিভিন্ন কমপ্লিকেশন হতে দৃষ্টি পার্মানেন্টলি লস হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই যে অনেকগুলো কারণ বলেন, বিভিন্ন ধরনের রেটিনার সমস্যা কি কারণে হয়েছে সেটি বোঝার কি কোনো উপায় রয়েছে বা তার কি কোনো আলাদা লক্ষণ প্রকাশ পায় কিনা? সুন্দর কোশ্চেন। প্রথমত যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, যেটা আমাদের এখন খুব কমন, খুব বেশি হচ্ছে, ডায়াবেটিকের হার দিন দিন বাড়তেছে, সো ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনও বাড়তেছে। ডায়াবেটিক এমন একটা অসুখ যেটা শরীরের প্রত্যেকটা অঙ্গই আক্রান্ত হয়, এর মধ্যে চোখ অন্যতম। আচ্ছা, তো চোখের যে কারণ হয়, এই ডায়াবেটিক কারণে এই যে আমাদের রেটিনা যেটা আছে, রেটিনাতে অনেকগুলো রক্তনালী থাকে, তো রক্তনালীগুলো ফ্র্যাজাইল হয়ে যায়, খুব ভঙ্গুর রক্তনালী হয়ে যায়, ডায়াবেটিস আনকন্ট্রোল এবং দীর্ঘদিন থাকার কারণে। তো সেক্ষেত্রে ওই রক্তনালীগুলো ফ্র্যাজাইল হওয়ার কারণে ওখান থেকে রক্তক্ষরণ হয়, পানি চলে আসে, লিপিড চলে আসে। তো তখন এই রক্তক্ষরণ হওয়ার কারণে চোখের দৃষ্টি কমে যায়, রক্ত দিয়ে চোখটা ভিতরে যে ক্যাভিটি আছে এটা পুরোপুরি ভরে যায় রক্ত দিয়ে। অনেক সময় এখান থেকে বিভিন্ন প্রকার ফাইব্রোভাস্কুলার পলিফারেশন, বিভিন্ন মেমব্রেন তৈরি, পর্দা তৈরি হয়। ফার্দার স্টেজে, লেট স্টেজে, অ্যাডভান্স স্টেজ যখন এরকম হয়, তখন এগুলো রেটিনাকে টেনে ছিঁড়ে ফেলতে চায়। ফলে রেটিনার যে কাজ, আয়না যেটা ছবি তৈরি করা, এই কাজটা পুরোপুরি হ্যাম্পার হয়, যার জন্য সে দেখতে পায় না। এবং রোগী আপনাদের কাছে কি কমপ্লেইন নিয়ে আসে যে আমি দেখতে কষ্ট হচ্ছে? ইনিশিয়ালি যখন পেশেন্ট যদি এরকম কনসাস হয়, এবং এই পেশেন্টগুলো, ডায়াবেটিস পেশেন্টগুলো ইউজুয়ালি কোনো ডায়াবেটোলজিস্টের আন্ডারে থাকে বা ডায়াবেটিস হসপিটাল আন্ডারে থাকে। তো প্রথমত যদি তারা আমাদের কাছে রেফার করে, আমরা যারা রেটিনা রোগী দেখি তারা আমরা দীর্ঘদিন থেকে, তো আমরা প্রথম দিকে যদি ইনিশিয়ালি যদি আসে, তো আমরা খুব বেশি পরিবর্তন পাই না, হয়তো বা একটু একটু রক্তক্ষরণ শুরু হয়েছে, এই স্টেজে আমাদের জন্য ট্রিটমেন্ট করার সুবিধা এবং পেশেন্টেরও ভালো রেসপন্স হয়, ভালো ট্রিটমেন্ট, পেশেন্ট ভালো থাকে। কিন্তু পেশেন্ট যদি অ্যাডভান্স স্টেজে আসে অনেক পরে, অনেক দিন তার ডায়াবেটিস এবং আনকন্ট্রোল, লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিস, এই ক্ষেত্রে রেটিনাতে অনেক চেঞ্জ চলে আসে, যেমন তার রক্ত পরিমাণটা বেড়ে যায়, বিভিন্ন প্রকার মেমব্রেন, মাকড়সার জালের মধ্যে বিভিন্ন পর্দা তৈরি হয়। তো রেটিনার যে ক্ল্যারিটি যে থাকার কথা, সেই জিনিসটা তার আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়। ফলে এই সময় অ্যাডভান্স স্টেজ আসলে পেশেন্টের
দৃষ্টি অনেক কম থাকে। আচ্ছা, আরো কিছু রেটিনার সমস্যার কথা বলছিলেন আপনি, সেক্ষেত্রেও কি একই ধরনের সমস্যা বা কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে আসবে? হ্যাঁ, ইনিশিয়ালি যে কোনো রোগীর ক্ষেত্রেই, বিশেষ ক্ষেত্রে আমরা যারা রেটিনা রোগী দেখি, ইউজুয়ালি রেফার রোগী দেখি, জেনারেল অপথলমিস্টরা প্রথমে ডায়াগনোস করে যে তার এই প্রবলেম থাকতে পারে বা ইনিশিয়ালি তারা একটা বলে দেয় আমাদেরকে, তখন আমরা পেশেন্টগুলো আমাদের আসে। ইউজুয়ালি আমাদের কাছে সরাসরি রেটিনার পেশেন্টগুলো খুব কম আসে, পেশেন্ট ইনিশিয়ালি বুঝতে পারে না। তো ইনিশিয়ালি আসলে পেশেন্টের দৃষ্টি ভালো থাকে, কিন্তু যখন লেট স্টেজে পেশেন্টটা আসে তো তখন পেশেন্টের স্টেজ অনুযায়ী ওইভাবে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। এবং পেশেন্টের যদি তার ডায়াবেটিস, হাইপারটেনশন এরকম ভালো কন্ট্রোল থাকে, তাহলে আমাদের এই পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করার সুবিধা এবং পেশেন্ট ভালো রেসপন্স হয় এবং লং টাইম পেশেন্টগুলো ভিশন প্রিজার্ভ থাকে। আচ্ছা, তো অনেক ধরনের সমস্যার কথা বললেন। এই জাতীয় চিকিৎসাগুলো বা রোগীগুলো যখন আপনার কাছে আসে, তখন আপনারা চিকিৎসাটা নির্ভর করে আসলে কিসের উপরে? এখানে মূলত তার বেসিক যে ডিজিজ, যেমন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস থেকে চোখটা আক্রান্ত হয়েছে, রেটিনাটা। সো প্রথম ট্রিটমেন্ট হলো আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস যত ভালো কন্ট্রোল থাকবে, পেশেন্টের ডিজিজ প্রোগ্রেসটা তত কম হবে এবং এই আমাদের ট্রিটমেন্ট করবো, এই ট্রিটমেন্ট ফলাফলটা ভালো আসবে। তো ইনিশিয়ালি যখন পেশেন্ট আমাদের আসে, যখন ডিজিজ অত বেশি প্রোগ্রেস হয় না, ইনিশিয়ালি খুব বেশি চেঞ্জ আসে নাই, তখন আমরা পেশেন্টকে অবজারভেশন রাখি যে পেশেন্ট ভীষণ ভালো থাকে। কিন্তু যদি পেশেন্ট আরেকটু পরে আসে, একটু অ্যাডভান্স আসছে কিন্তু অত বেশি অ্যাডভান্স না, সেক্ষেত্রে আমরা যদি পেশেন্টকে দেখি যে পেশেন্টের রক্তক্ষরণ হচ্ছে চোখে বা চোখে পানি জমতেছে, সেক্ষেত্রে আমরা যদি পার্মানেন্ট রক্তক্ষরণকে বন্ধ করার জন্য আমরা লেজার ট্রিটমেন্ট করি। লেজার করে আমরা যে জায়গাগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে, যে ভেসেলগুলো থেকে, ওগুলো পার্মানেন্টলি আমরা অক্লুশন করে দিই, বন্ধ করে দিই। আর কোনো কারণে যদি পানি বেশি জমে যায়, এবং বিশেষ করে আয়না বা রেটিনার মাঝখান খুব গুরুত্বপূর্ণ, যে ওখানে পানি জমে আমরা, তো ওখানে আমরা বিভিন্ন ইনজেকশন দিই, আমরা অ্যান্টিভিজিএফ বলে, যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর, এগুলো দিলে পানিগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায় এবং ফার্দার পানি আর বের হয় না রক্তনালী থেকে। আর শিশুদের ক্ষেত্রে আসলে কি ধরনের চিকিৎসা থাকে বা শিশুদের ক্ষেত্রে কোন কোন ধরনের সমস্যা নিয়ে আসে? শিশুদের ক্ষেত্রে ইউজুয়ালি তো শিশুদের ক্ষেত্রে কনজেনিটাল ডিজিজ বেশি থাকে, যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা, এটা রাতকানা রোগ বলে থাকি সাধারণত আমরা। তো এই রোগটা সাধারণত ইনিশিয়ালি ধরা পড়ে না। পেশেন্টের এজ যখন 15 বা 15 প্লাস হয়, তখন এই লক্ষণগুলো বোঝা যায়। কিন্তু ওই স্টেজে রেটিনাইটিস পিগমেন্টোসার আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে থাকি, কিন্তু এখন পর্যন্ত রেটিনাইটিস পিগমেন্টোসা আশানুরূপ এরকম ইফেক্টিভ ট্রিটমেন্ট এখনো বের হয়নি। আচ্ছা, তো এটা প্রতিরোধের জন্য কি কোনো উপায় রয়েছে কিনা? রেটিনাইটিস পিগমেন্টোসা প্রতিরোধের জন্য এখন পর্যন্ত ওইরকম ইফেক্টিভ ট্রিটমেন্ট আবিষ্কার হয় নাই, তবে বিভিন্ন গবেষণা রিসার্চ চলতেছে। তো হোপফুলি খুব রিসেন্টলি হয়তো ফার্দার ট্রিটমেন্ট চলে আসবে। আরেকটা জিনিস হলো পেশেন্টের মায়োপিয়া। অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যে খুব হাই পাওয়ার চশমা পরে এবং দিন দিন চশমা পাওয়ার বেড়ে যাচ্ছে, কিন্তু হাই পাওয়ারের চশমা আমরা দেখে থাকি এখনকার সময় বাচ্চাদের। এটার পেছনে এটা কারণ হলো যে এখন বেশিরভাগ বাচ্চারা, আগে তো বাচ্চারা খেলাধুলা করতে বাইরে, তো এখনকার বাচ্চারা বেশি ঘরে খেলাধুলাতে অভ্যস্ত, মোবাইল, কম্পিউটার, গেম, সে তার নিয়ার সে কাছে বেশি দেখতে অভ্যস্ত। তো এই দেখার কারণে সে ডিস্টেন্সের দেখাটা তার ইমপ্রুভ হয় না, সেটি সে ইউজ টু হয় না, মানে কাছের জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ে, তার পাওয়ারটা ইমপ্রুভ হয় না। আচ্ছা, তো এই পাওয়ারটা দিন দিন বাড়তে থাকে এবং এই বাড়াটাকে আমরা কোনোভাবে এটাকে স্টপ করতে পারি না, কারণ এটা ফিজিওলজিক্যাল প্রসেস। যেমন বডি, তার শরীর বাড়তেছে, হাত পা, সো চোখের আইবল সাইজটাও বাড়তেছে, সো রেটিনাটা স্ট্রেস হয়ে বাড়তেছে, লেন্থটা বাড়তেছে, সো পাওয়ারটা বাড়তে থাকবে। কিন্তু এই বাড়াটা তার বয়স যখন 20 বা 22 হবে, তখন পাওয়ারটা সেটেল করবে। আচ্ছা, তো ইনিশিয়ালি এইটার জন্য ট্রিটমেন্ট গ্লাস, বেস্ট সবসময় গ্লাস। তো এরপর যখন 20 বা 20 ইয়ার্স, স্পেশালি ফিমেল এজ, তো সে অনেক বেশি চশমা টলারেট করতে পারে না, প্লাস এটা কসমেটিক্যালি ডিসফিগার্ড, তো সেক্ষেত্রে লেজার করে আমরা চশমার বিকল্প করতে পারি। কিন্তু এর সাথে রেটিনার যে প্রবলেম থাকে, বেশি মাইনাস পাওয়ার থাকলে রেটিনার উপরে স্ট্রেস পড়ে, রেটিনাগুলো পাতলা হয়ে যায় এবং পাতলা হওয়ার কারণে অনেক সময় রেটিনার বাইরের দিকে, দূরের দিকে, পেরিফেরির দিকে অনেক সময় ছিদ্র তৈরি হয়, এখান থেকে রেটিনা আস্তে আস্তে খুলে যেতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট যেটা আপনাকে বলেছি আমি। এখান থেকে দৃষ্টিটা পার্মানেন্টলি তার লস হয়ে যেতে পারে। এই জন্য যে পেশেন্টগুলো মায়োপিক বলি আমরা, হাই মায়োপিক ইউজুয়ালি আমরা বলি -5 অ্যান্ড অ্যাবভ, এই পেশেন্টগুলো জেনারেল অপথলমিস্ট দেখার পাশাপাশি এই পেশেন্টকে রেফার টু দ্য রেটিনা বিশেষজ্ঞ, যারা তাদেরকে পাঠানো উচিত। কি করেন তখন আপনারা? উনি এটা ইনডাইরেক্ট অপথলমোস্কোপির মাধ্যমে পুরো রেটিনাকে একবার দেখেন। আচ্ছা, চোখের একটা ড্রপ দিয়ে চোখে মনিটর বড় করে পুরো রেটিনাকে অবজার্ভ করেন উনি, দেখে কোথাও কোনো লিক, মানে উইক পয়েন্ট আছে কিনা বা কোথাও কোনো ছোট ছিদ্র আছে কিনা। তখন উনি যদি ছিদ্র থাকে বা এরকম যদি কোনো থিনিং পায়, ওটা আমরা লেজার দিয়ে ওই ছিদ্রের চারদিকে আমরা একটা ব্যারেজ করে দিই, বেড়ার মতো করে দিই, যাতে ফার্দার ওখান থেকে ছিদ্রগুলো বড় না হয় বা ছিদ্র থেকে কোনো পানি ভিতর নিয়ে গিয়ে রেটিনাকে খুলে নিতে না পারে। প্রোটেক্টিভ, ফর প্রোফাইলেক্টিভ, ফার্দার কমপ্লিকেশনকে
অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, তো আপনাদের কাছে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটি আসলে কিন্তু অপথ্যালমোলজিস্টের উপরই বর্তায় অনেকটাই, এবং দায়িত্বটা তার উপরই পড়ে। কি মনে হয় আসলে, মানে আশানুরূপ সেরকম রোগী কি আপনারা পাচ্ছেন, নাকি বেশিরভাগই দেখা যাচ্ছে যে ওইভাবেই আসছে রেফার্ড হয়ে? রোগীরা নিজে কি মনে করছে যে আসলে আগে তো আসলে মানে এই রেটিনা বিশেষজ্ঞ আমাদের দেশে খুব বেশি দিন ছিল না আর কি। রিসেন্টলি এই সাবজেক্টটা ডেভেলপ হয়েছে, এখন অনেকেই রেটিনাতে ক্যারিয়ার করতে আসতেছে। তো মানুষ এখন সচেতন হচ্ছে, প্লাস ডায়াবেটিস যারা, বিশেষ করে এই রেটিনার ম্যাক্সিমাম পোর্শন ডায়াবেটিক রোগী, তো ডায়াবেটিসটা তো তারা সরাসরি এখন জেনারেল অপথ্যালমিস্টকে না পাঠিয়ে সরাসরি তারা রেটিনা স্পেশালিস্টকে পাঠাচ্ছে। সো মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, প্লাস জেনারেল অপথ্যালমিস্ট বা ডায়াবেটোলজিস্ট বা যা ইন্টারনিস্ট মেডিকেল স্পেশালিস্ট তারা এই সম্পর্কে শুধু জানে। সো এখন দিন দিন রেটিনা স্পেশালিস্টের চাহিদা বা তাদের কাজও দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা আশা করব যে এই বিষয়ে আরও সচেতন হবেন এবং সঠিক জায়গায় এবং সঠিক জায়গাটি তারা চিনে নেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের রেটিনা বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো ব্যাটল রোপের সেকেন্ড বেসিক মুভমেন্ট। এর আগে আমরা দেখিয়েছিলাম হচ্ছে ফার্স্ট মুভমেন্টটা, আমরা বলেছিলাম যে 2 মিনিট করবেন, 2 মিনিট করার পর 30 সেকেন্ড রেস্ট নেবেন। 30 সেকেন্ড রেস্ট নেওয়ার পরে আজকে যে এক্সারসাইজটা করবেন সেই এক্সারসাইজটা আপনাকে 2 মিনিট ধরে করতে হবে। 2 মিনিট স্প্লিট করবেন, 1 মিনিট 1 মিনিট। প্রথমটা যে জিনিসটা করবেন, ওয়েভটা তৈরি করবেন স্মল, এর পরটা সেম আগের মতোই, মানে পরেরটাও তৈরি করবেন বড়। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটাই, এর আগে আমরা করেছিলাম 2 হাতে, এবার আমরা করবো 1 হাতে 1 হাতে, মানে সিঙ্গেল ওয়েভ বা হাতে শেষ করার পর ডান হাতে শেষ করবো। তাহলে খেয়াল করবো এক্সারসাইজটা আমরা শুরু করবো হচ্ছে বা হাত দিয়ে, ডান হাত দিয়ে কখনো শুরু করবো না, বা হাত দিয়ে আমরা শুরু করবো। এখন দেখুন যে কীভাবে আমাদের এইটা আমরা করবো। আমাদের আজকে অ্যাসিস্ট করবে হচ্ছে ওবায়েস। দেখুন কীভাবে করছি আমরা ব্যাটল রোপের মাধ্যমে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে স্মল ওয়েভ। স্মল ওয়েভ মানে খুব একটা প্রেশার আপনাকে যাচ্ছে না, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ম আপ সেশন, বডিটাকে আমরা ট্রেনিং করাচ্ছি। ইয়েস, এবং খেয়াল করবেন যত স্মলই হয় না কেন মাটিতে যাতে জিনিসটা বাড়ি খায়। ওকে, আপনারা দেখছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ হচ্ছে, কারণ যদি একটা জায়গায় যদি একটু উইক রাখে সে সামনের দিকে চলে আসবে। ওকে, এটা 1 মিনিট যখন করবেন, করার পরে নন স্টপ আপনি করবেন কি সেকেন্ড মিনিটের জন্য চলে যাবেন। এখন যেটাকে আমরা বলবো যে বিগ ওয়েভস। গো, ইয়েস, বিগ ওয়েভ যখন করছে হাতটা যত উঁচায় সে কি করতে পারে, যত উঠায় সেই করবে, উঠাবে ততই তারই হবে। ওকে, স্টপ। ওকে, তারপরে এই যখন বিগ ওয়েভটা করবে সেটা হবে 1 মিনিট, 2 মিনিটস। তাহলে কি হলো, ফার্স্ট যে বেসিক মুভমেন্টটা 2 হাতে করেছিল সেটা 2 মিনিট 30 সেকেন্ড রেস্ট, এরপর আবার এইটা করবে সে 2 মিনিট, এরপর আবার 30 সেকেন্ড রেস্ট। তাহলে খেয়াল রাখতে হবে হার্টবিটটা 120-এর নিচে যাতে না নামে। যদিও খুবই এটা আনকমন যে কারো 120-এর নিচে নেমে যাবে আফটার 2 মিনিটস, কারণ হার্টবিট বললাম একটা 150-এর উপরে উঠে যায়, কারো 160 পর্যন্ত ক্রস করে, তো 120 পর্যন্ত আসবে না। 30 সেকেন্ড আমরা এই ধরি আর কি, একটা মিনিমাম এই ধরি, টাইম ফ্রেম ধরি। এই 30 সেকেন্ডের ভিতরে যদি হার্টবিট করে নাও নামে, আপনি আবার থার্ড সেটের জন্য আপনি চলে যাবে। এখন থার্ড সেটটা একটু ডিফিকাল্ট, সেটা আমরা নেক্সট দিন দেখাবো কীভাবে আপনার এটা করবেন, মুভমেন্টটা করবেন। প্রিয় দর্শক, হঠাৎ করে দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হলো, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কী করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, দাঁতের নিজস্ব কারণে এবং মাড়ির সমস্যার কারণে হতে পারে। তবে দাঁতের ব্যথা সবচেয়ে বেশি হয় দাঁতের ক্ষয়রোগ অর্থাৎ ডেন্টাল ক্যারিজের কারণে। ডেন্টাল ক্যারিজ হলে দাঁতের উপরে এনামেল লেয়ার ক্ষয় হয়ে গিয়ে ভিতরে ডেন্টিন এবং তারপরে পাল্প অর্থাৎ দাঁতের মজ্জাতে চলে যায়। খাদ্যদ্রব্য ঢুকে গিয়ে ওখানে প্রেশার করলে তখন ভিতরের নার্ভে প্রেশার পড়লে অনেক ব্যথা হয়। দাঁতের ব্যথা অনেক তীব্র হয়ে থাকে। এমন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কাছে কোনো ডেন্টাল চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি সেটা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ খাওয়া যায়, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার শরীরে কিডনি, লিভার অথবা অন্য কোনো অঙ্গে কোনো সমস্যা থেকে থাকে এবং যার কারণে চিকিৎসক আপনাকে ব্যথানাশক ওষুধ খেতে নিষেধ করে থাকে, তবে সেই ওষুধ বাদ দিয়ে অন্য ওষুধ খেতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। পেশাগত কাজকর্মে আপনাকে তেমন শারীরিক পরিশ্রম করতে নাও হতে পারে, তাই রোজ
খালি হাতে কিছুটা ব্যায়াম করুন অথবা 1 ঘন্টা জোরে হাঁটুন। তাছাড়া বাগানে কাজ করা, জগিং, সাঁতার কাটা এসবও করতে পারেন। এতে শরীর ও মন ফুরফুরে থাকে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: কিভাবে এইডস প্রতিরোধ করা যায়, তো এটার জন্য ম্যাক্সিমাম যেটা এইডস কিভাবে যাতে একজন থেকে আরেকজনের স্প্রেড না করে সেটাই মেইন জিনিস। আসলে এইডস জিনিসটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এটা মেইনলি একটা ভাইরাস দিয়ে হয়, HIV ভাইরাস। এই ভাইরাসটা ইউজুয়ালি একজনের থেকে আরেকজনের কাছে ইনফেক্টেড হয়, মেনলি ব্লাড বর্ন অ্যান্ড ফ্লুইড কন্টামিনেশন। তো ব্লাড বর্ন এর মধ্যে 1 নম্বর যেটা হচ্ছে আমরা যারা ব্লাড ট্রান্সফিউশন হয় বা ব্লাডটা ভালোভাবে স্ক্রিনিং করা, এটা যেন HIV মুক্ত থাকে। সেকেন্ড যে হচ্ছে যারা সিরিঞ্জ ব্যবহার করে, সিরিঞ্জ ওষুধ দেওয়ার, ইনজেকশন দেওয়ার জন্য অথবা শেয়ার করে সিরিঞ্জ, যেন সিরিঞ্জটা শেয়ার না হয়, একই ইস্যু এই নিডেল বা একজন। আর যারা আছে নিডেল প্রিক কন্টামিনেশন, এইটা থেকে হইতে পারে। সেক্সুয়াল অ্যাবিউজ, এটা তো কিছু সাবস্টেন্স অ্যাবিউজার যারা, তাদের তো এটা হতে পারে এইডস। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।